লাস্ট ক্লাসগুলোতে মডেল ইভালুয়েশন এর বিভিন্ন মেট্রিক পড়েছি, তারপরে দেখেছি যে এস্টিমেশনের বিভিন্ন মেথড পড়েছি। এখন আজকে আমরা দেখব যে আমাদের মডেলগুলা কম্পেয়ার করব কিভাবে। এত সোফার আমরা জেনেছি যে আমার মডেলটা কতটুকু রিলায়েবল সেটা, আর সেটার জন্য কি কি করা যায়, এস্টিমেশন, তারপর হচ্ছে ম্যাট্রিক দিয়ে আমরা পারফরমেন্সটা বের করেছি, লাইক আমরা অ্যাকুরেসি, এইউসি স্কোর, এই জিনিসগুলো বের করেছি। তো এখন হচ্ছে যে সাপোজ আমাদের অনেকগুলো মডেল, আমি একই ডেটা সেটের উপরে অনেকগুলো মডেল ডেভেলপ করলাম। হ্যাঁ, হতে পারে আমি ডেটা সেটকে চেঞ্জ করে আমি মডেল ডেভেলপ করলাম, হতে পারে আমি ডিফারেন্ট অ্যালগোরিদম ইউজ করে মডেল ডেভেলপ করলাম। একটা জিনিস মাথায় রাখো, ধরো আমার একটা ডেটা সেট আছে, আমি এই ডেটা সেটকে বিভিন্ন ভাবে সাজিয়ে অ্যারেঞ্জ করে রিঅ্যারেঞ্জ করেও কিন্তু আমি 10টা মডেল ডেভেলপ করতে পারি। যেমন যেটা আমরা লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে 10-fold ক্রস ভ্যালিডেশন করি আমরা। হ্যাঁ, সো এই যে এখানে যে আমরা 10টা ফোল্ড করি, এই 10টা ফোল্ডের প্রথম ফোল্ডটা আমরা হয়তো টেস্টিং এর জন্য রাখলাম, পরের 9টা ফোল্ড আমরা ট্রেনিং এর জন্য রাখলাম। এটা দিয়ে যে মডেলটা ডেভেলপ করলাম এটাকে আমরা ধরতে পারি M1। আবার দ্বিতীয় যে আরেকটা মডেল আমি করতে পারি, হয়তো সেকেন্ড পার্টটাকে টেস্টিং এর জন্য, পরের পার্টগুলোকে ট্রেনিং এর জন্য, সেটা আরেকটা মডেল। তো এইভাবেও মডেল করা যায়, এগুলাকেও আমরা বলতে পারি এক একটা মডেল। আবার আমি হয়তো একই ডেটা সেটের উপরে একটা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালগোরিদম অ্যাপ্লাই করলাম, কখনো র্যান্ডম ফরেস্ট অ্যাপ্লাই করলাম, কখনো ডিসিশন ট্রি অ্যাপ্লাই করলাম। তো সেখানেও কিন্তু দুইটা মডেল। সো যে কোনো ভাবেই আমি আমার মডেল বিল্ড করতে পারি। তো এখন আসবো, আমি ধরলাম যে আমার দুটো ডিফারেন্ট মডেল আছে বা আমার 10টা ডিফারেন্ট মডেল আছে। এখন কোনটার সাথে কোনটার মানে কোনটা, এই যে মডেলগুলোর মধ্যে যে কম্পারিজনটা, এই কম্পারিজনটা আমরা কিভাবে করব, এদের পারফরমেন্সের কম্পারিজনটা কিভাবে করব, সেটা আমরা দেখব। তো এখন যেমন আমি এই যে দুটো মডেল আমি জানি না লাস্ট ক্লাস দেখিয়েছিলাম কিনা, হাউ টু কম্পেয়ার দ্য পারফরমেন্স অফ টু মডেলস। এখানে এক্সাম্পলটা দেওয়া হলো, ধরো একটা হচ্ছে মডেল M1 আর একটা হচ্ছে M2। এখন M1 এর অ্যাকুরেসি এসেছে 85%, আর M2 এর অ্যাকুরেসি এসেছে 75%। বাট M1 আমি টেস্ট করেছি 30 ইনস্ট্যান্সের উপরে, আর M2 আমি টেস্ট করেছি 5000 ইনস্ট্যান্সের উপরে। এখন আমি কি বলতে পারি যে M1 ইজ বেটার দ্যান M2? হ্যাঁ, এটা আসলে এখন এটা, হ্যাঁ, আমি এভাবে বলতে পারবো না যে আমার M1টা হচ্ছে বেটার দ্যান M2 শুধুমাত্র অ্যাকুরেসির উপর বেস করে। কারণ আমরা খেয়াল করছি যে এখানে আমার M1টা মাত্র টেস্ট করা হয়েছে অনলি 30 ইনস্ট্যান্সের উপরে। সো এখানে যেটা প্রবলেম হবে অল্প ডেটার ক্ষেত্রে, যেমন আমি বলেছিলাম যে আমরা যদি টেস্টিংটা অল্প ডেটার উপর করি, তখন আসলে আমাদের যে রেজাল্টটা দেয় এটা অতটা রিলায়েবল হয় না। কারণ এখানে হতে পারে যে র্যান্ডমলি, এখানে যদি আমি দুই একটা ডেটা চেঞ্জ করে ফেলি, আমার দুই একটা প্রেডিকশন যদি চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমার রেজাল্ট 85 থেকে 70%-এও নেমে আসতে পারে। হ্যাঁ, কারণ আমার ইনস্ট্যান্সটা খুবই ছোট। সো এটা কাইন্ড অফ একটা র্যান্ডম ফ্লাকচুয়েশন হতে পারে। হ্যাঁ, সামান্য একটু যদি র্যান্ডম ফ্লাকচুয়েশন হয়, সেক্ষেত্রে আমার রেজাল্টটা অনেক বেশি ফ্লাকচুয়েট করবে। কিন্তু আমার অ্যাকুরেসি মডেল টু এর ক্ষেত্রে, যেখানে আমি টেস্ট করেছি 5000 ইনস্ট্যান্সের উপরে, সেখানে আমার ইনস্ট্যান্স অনেক বেশি। সো সেখানে যদি আমার মডেলে দুই একটা প্রেডিকশন যদি চেঞ্জও হয়, হ্যাঁ, যদি দুই একটা এরর থাকে, ওগুলো যদি চেঞ্জ হয়, র্যান্ডম ফ্লাকচুয়েশন হয়, সেটা কিন্তু আমার এই 75%-এর উপরে ততটা প্রভাব ফেলতে পারবে না। সো আমরা এক্ষেত্রে আসলে আমরা জাস্ট এটা দিয়ে আমরা বলতে পারি না যে আমার অ্যাকুরেসি 85% এটা এই মডেলটা বেটার দ্যান M2, এটা আমি বলতে পারি না। তো এখানে যেটা বিষয় আসে, তো এখানে তো আমার পার্থক্যটা অনেক, যে 30 ইনস্ট্যান্স 5000 ইনস্ট্যান্স। বাট অনেক সময় আসে যে হ্যাঁ, আমি দুইটা মডেলই ডেভেলপ করেছি, হয়তো দুইটাই 5000 ইনস্ট্যান্সের উপর ডেভেলপ করলাম। হ্যাঁ, সেক্ষেত্রেও আমার মডেলের কিছু পার্থক্য আসছে। যেমন ধরো হয়তো প্রথমটা এসছে 85%, দ্বিতীয়টা এসছে 87%। হ্যাঁ, তো আমি সেখানে কি বলতে পারবো যে আমার M2 আসছে 87 আর M1 আসছে 85%। সেক্ষেত্রে আমি হয়তো আপাত দৃষ্টিতে বলতে পারি যে আমার M2টা যেহেতু 87% আসছে, সেটা বেটার। কিন্তু সেখানে কোশ্চেন আসবে আসলে তুমি কতটুকু কনফিডেন্ট। Like how much confidence we can place on accuracy of M1 and M2. Like যদি 87 এবং 85 হয় এবং both tested on 5000 instance, তারপরেও আমাদের এই কোশ্চেন থাকবে যে আমরা কতটুকু কনফিডেন্ট আমাদের এই রেজাল্টের উপরে।
হ্যাঁ, সো এই ক্ষেত্রে আসলে এই জন্যই কোয়েশ্চেন আসে। আমি অনেককেই দেখেছি যে আসলে যেটা একটা কোয়েশ্চেন আসে স্ট্যাটিস্টিক্যাল টেস্টিং বা স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিক্যান্স টেস্টিং বলে, যেটা আসলে খুবই দরকার করা, কিন্তু অনেকেই সেটা করে না। বিশেষ করে আমাদের কম্পিউটার সায়েন্সের বা আমাদের এখানে যারা আন্ডারগ্রেডের থিসিস করে, আমি ওদের মোটামুটি অনেককেই দেখি না যে এই কাজটা ইদানিং হয়তো করছে, বাট মোস্ট অফ দ্য স্টুডেন্টস এই টেস্টিংটা করে না, কিন্তু এটা করা উচিত। কোথাও পেপার টেপার দিলে সেখানে কিন্তু এটা চাইবে যে তোমার এটা আসলে কতটুকু সিগনিফিক্যান্ট স্ট্যাটিস্টিক্যালি। তুমি তো জাস্ট একটা র্যান্ডম এই 85 এবং 87 2% ডিফারেন্সটা কিন্তু র্যান্ডমলিও হতে পারে। হ্যাঁ, হালকা পাতলা ডেটা চেঞ্জ হয়ে গেলে কিন্তু M1 87-এ চলে যেতে পারে, আবার M2 87-এর নিচে চলে যেতে পারে। লাইক এটা একটা র্যান্ডমও হতে পারে। তো আমাদেরকে আসলে এই জিনিসটা প্রুভ করতে হবে যে আমার রেজাল্ট আসলে র্যান্ডম রেজাল্ট না, এটা ট্রু রেজাল্ট। হ্যাঁ, এইটা প্রুভ করার জন্যই আমাদেরকে আসলে এই যে স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিক্যান্স টেস্ট যেটা বলে সেটা করতে হয়। তো সেটা আসলে সম্পূর্ণ যদিও একেবারে এই যে সিগনিফিক্যান্স টেস্টটা, এটা হয়তো তোমাদের পক্ষে 100% বোঝাটা পসিবল হবে না, কারণ এটা একেবারে কোর স্ট্যাটিস্টিক্সের জিনিস থেকে আসে। কিন্তু আমাদের এতটুকু আমরা বুঝবো যে এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে। আর আমাদের তো ধরো কোডিং এর জন্য বিভিন্ন প্যাকেজ আসেই। সো সো আমাদের আসলে কোডিং নিয়ে এটা চিন্তা করতে হয় না। কোডিং এ আমরা এটা খুব সহজে আমরা আসলে এটা বের করতে পারি যে বিভিন্ন রকমের মেথড আছে। তো এখন ধরো এটা দিয়ে আমরা কি, এটা আরেকটা বিষয় হচ্ছে এটা ডোমেইন ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আমরা যখন একটা একটা মডেল আরেকটা মডেলের উপর কতটা বেটার পারফর্ম করে, এটা আসলে অনেক সময়, বা এই যে তুমি যে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করবা সেটাও আসলে ডিপেন্ড করছে যে ডোমেইনের উপরে। তোমার এক এক ডোমেইনের সাথে আসলে এক একটা ক্রাইটেরিয়া বা এক একটা মেথড যায় আর কি। তো তুমি সব জায়গায় একই টেস্টিং মেথড ইউজ করতে হয়তো পারবা না। তো এখন সবচেয়ে সহজ যেটা বা সবসময় যেটা বেশি ইউজ হয়, টি টেস্ট বলে ওটাকে। অনেক সময় স্টুডেন্ট কোথাও কোথাও দেখবা যে স্টুডেন্ট টি টেস্ট লেখা আছে, কোথাও কোথাও পেয়ার টি টেস্ট আছে, কোথাও কোথাও আনপেয়ার টি টেস্ট আছে। আরো অনেক ধরনের স্ট্যাটিস্টিক্যাল টেস্টিং আছে আসলে। হ্যাঁ, তো সেগুলো তোমরা একটু এক্সপ্লোর করবা, বাট আমি এখানে হয়তো এই তিনটা জিনিস নিয়ে একটু আলাপ করব। তো ধরো এটা টিপিক্যাল অ্যাপ্রোচটাকে, এই যে স্টুডেন্ট টি টেস্টের the typical approach is to compare tenfold cross validation estimates using the student t-test। আর এটা আমাদেরকে বলে আসলে দুইটা স্যাম্পলের মধ্যে যে ডিফারেন্সটা, এটা কতটুকু সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট। এখন এখানে দুইটা স্যাম্পল কি, একটা স্যাম্পল হচ্ছে আহ, ধরো তুমি এই যে প্রতিটা যে 10 ফোল্ড, প্রতিটা ফোল্ড থেকেই তো তুমি ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট পেলা। হ্যাঁ, আচ্ছা আমি এক্সাম্পলে যাই তাহলে তোমাদের কাছে একটু ক্লিয়ার হবে, বাট আমাদের মূল বিষয়টা হচ্ছে মিন ডিফারেন্সটা কতটুকু আসলে এই তোমার যে রেজাল্টের। হ্যাঁ, তো আমি যদি এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখাই, এই যে কম্পেয়ারিং টেনফোল্ড ক্রস ভ্যালিডেশন এস্টিমেটস ইউজিং স্টুডেন্ট টি টেস্ট। ধরো তোমার 10টা ফোল্ড তুমি করলা। হ্যাঁ, 10টা ফোল্ড করলা তুমি। তো M1 একটা মডেল, M2 একটা মডেল। তো M1 মডেলে তুমি ফোল্ড 1-এ পেলা হচ্ছে 82% অ্যাকুরেসি, M2 তে পেলা 78% অ্যাকুরেসি। তো এভাবে তুমি ধরো সাপোজ ধরো M1-এ তুমি র্যান্ডম ফরেস্ট অ্যাপ্লাই করলা, M2 তে তুমি ডিসিশন ট্রি অ্যাপ্লাই করলা, হোয়াট এভার। আর দুইটার ক্ষেত্রেই তুমি টেনফোল্ড ক্রস ভ্যালিডেশন করলা। তো এই ক্ষেত্রে তোমার ধরো প্রথম ফোল্ডে তুমি এটা পেলা, দ্বিতীয় ফোল্ডে এটা পেলা, এভাবে 10 ফোল্ডে তুমি এটা পেলা। তারপর যেটা করবা, কম্পিউট ডিফারেন্সেস পার ফোল্ড, প্রতি ফোল্ডের ডিফারেন্সটা বের করবা। তাহলে ফোল্ড 1-এর ডিফারেন্স হচ্ছে 0.04, 2 হচ্ছে 0.05। হ্যাঁ, এরকম করে 10টা ডিফারেন্স তুমি পেলা। অর্থাৎ তোমার এই যে এদের যে ডিফারেন্সটা, এখান থেকে তুমি কি করবা, এটা মিনটা, হ্যাঁ M1 এটা হচ্ছে যে প্রথম মডেলের যেটা, অর্থাৎ দুইটা, এটা হচ্ছে দুইটা। এরপরে তুমি যেটা করলা মিন ডিফারেন্সটা বের করবা। হ্যাঁ, প্রথমে তো ফোল্ড গুলার থেকে তুমি জাস্ট একটা একটা ডিফারেন্স বের করলা, তারপরে তুমি বের করবা হচ্ছে মিন ডিফারেন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। হ্যাঁ, মিন ডিফারেন্স প্রতিটা মডেলের জন্য, M1 এবং M2 দুইটার জন্য। তারপরে আর টি স্ট্যাটিস্টিক্স এর ফর্মুলাটা হচ্ছে এটা, এই যে টি স্ট্যাটের ফর্মুলাটা হচ্ছে এটা।
যেটা তোমাদের আসলে তোমাদের হচ্ছে যে হাতে কলমে করার দরকার নাই, এগুলার জন্য প্যাকেজ আছে, তোমরা জাস্ট প্যাকেজগুলোতে তোমাদের ভ্যালুগুলা পুট করলেই হয়ে যাবে। এই এই জাস্ট এই ভ্যালুটা, এই M1 মডেল দিবা, M1 মডেলে 10টা ভ্যালু পুট করবা, M2 মডেলে 10টা ভ্যালু দিবা। জাস্ট ইনপুটে এটা দিলেই হচ্ছে যে স্ট্যাটিস্টিক্সে ওরাই তোমাকে মিন ডিফারেন্স বের করে দিবে, যে মিন ডিফারেন্সটা বের করে দিবে, তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে দিবে, আর এন হচ্ছে টোটাল নাম্বার অফ তোমার যে ফোরটা 10টা, অর্থাৎ টোটাল যে ডেটাটা তুমি আসলে মডেলকে ইয়াকে দিচ্ছ, ইনপুট হিসেবে দিচ্ছ এন। এখানে যেহেতু আমরা 10টা ইনপুট পাচ্ছি, 10টা, আমরা এন হবে আমাদের 10। তো এইখান থেকে হচ্ছে আসলে এই টি স্ট্যাটিস্টিকটা তোমাকে কি দিবে? টি স্ট্যাটিস্টিকটা আসলে মেইনলি দিবে হচ্ছে যে যে আমরা তো আপাত দৃষ্টিতে ডিফারেন্সটা দেখি হচ্ছে, ধরো আমি যদি জাস্ট একটা রেজাল্টই বের করি 82%, যেমন প্রথম ফোল্ড যেটা, আমরা নর্মালি যদি একটা রেজাল্ট দেখি আমরা দেখবো যে এটা হচ্ছে 82%, এটা হচ্ছে 78%। তারপর এই দুটা মানে হচ্ছে মেইন মানে এদের ডিফারেন্স হচ্ছে 0.04। তো আমি আপাত দৃষ্টিতে একটা দিয়ে আমি কিন্তু বলবো যে M1টা ভালো কাজ করছে, কিন্তু টি টেস্টের এটাই ওটা যে আমি আসলে একটা দিয়ে না বলে আমি সবগুলা 10টা ডিফারেন্স বের করব, মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সব বের করে আমি ফাইনালি ডিফারেন্সটা আসলে কতটুকু স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্স সেটা আমি বের করব এই টি স্ট্যাটিস্টিক্স এর মধ্যে। তো এখানে আসলে যেটা হয়, আমি তো এই যে টি স্ট্যাটিস্টিক্স এটা কম্পিউট করার পরে, এটা আসলে যদি আমার টি এর ভ্যালুটা হ্যাঁ লার্জ যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে অর্থাৎ সেটা মিন করে হচ্ছে ডিফারেন্স ইজ বিগ রিলেটিভ টু আমাদের যে ভ্যারিয়েশনটা, অর্থাৎ আমার টি এর মান যদি বেশি হয়, লাইক 3 আসলো 4 আসলো এরকম যদি হয়, মানে ডিফারেন্সটা যদি বিগ হয়, তখন আমরা বলবো যে এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। আর টি এর ভ্যালু যদি স্মল হয়, তার মানে হচ্ছে আমাদের ডিফারেন্সটা খুবই অল্প, এটা আমার স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট না। আপাত দৃষ্টিতে আর কি আমরা টি এর ভ্যালু এইভাবে বলতে পারি, কিন্তু এটার ভেতরে আসলে আরো অনেক কিছু আছে। এই টি এর ভ্যালু থেকে আসলে আমরা পাই হচ্ছে অনেক কিছু পাবো। টি এর ভ্যালুর সাথে রিলেশন আছে আমার পি ভ্যালু। পি ভ্যালু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার স্ট্যাটিস্টিক্সে বা এই ধরনের ক্যালকুলেশনের ক্ষেত্রে, বিশেষ করে প্রবাবিলিটি ক্যালকুলেশনের ক্ষেত্রে। বা তো আসলে পি ভ্যালুটা কি আমরা সেটাতে আসবো, তোমরা এই যে পি ভ্যালু এই জিনিসটা একটু ভালো করে তোমরাও এক্সপ্লোর করবা। তো যেটা আসলে মেইনলি যে আমরা যে বলি হাইপোথিসিস টেস্টিং, হ্যাঁ হাইপোথিসিস টেস্টিং। সো হাইপোথিসিস জিনিসটা কি সেটা তো তোমরা আশা করি জানো, যে এটা একটা মানে আমরা একটা অ্যাসাম্পশন বিভিন্ন এভিডেন্সের উপর বেস করে, হ্যাঁ বিভিন্ন এভিডেন্সের উপর বেস করে আমরা একটা অ্যাসিউম করি আমরা যে আহ, এটা করলে এটা হবে। লাইক আমি ঠান্ডা কিছু খেলে আমার জ্বর আসতে পারে, বা আমি ঠান্ডা কিছু খেলাম এবং ওই দিন বৃষ্টিতে ভিজলাম, লাইক এরকম যে আমি একটা অ্যাসিউম করি যে আমি যেহেতু এটা এটা করেছি, তাহলে এটার এগেনস্টে আমার আমার হাইপোথিসিসটা হচ্ছে হ্যাঁ এটার উপর বেস করে আমার জ্বর আসবে, সামথিং লাইক দ্যাট। তো ওই এই যে হাইপোথিসিসটা টেস্ট করা, হ্যাঁ যে আমার হাইপোথিসিসটা কতটুকু ট্রু, হ্যাঁ এটা স্ট্যাটিস্টিক্যালি টেস্ট করা। তো এখন ধরো এখানে দুইটা জিনিস আসে, একটা হচ্ছে নাল হাইপোথিসিস আর একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। এখন নাল হাইপোথিসিসটা হচ্ছে তোমার বোথ মডেলস পারফর্ম দ্য সেম, হ্যাঁ বোথ মডেলস মানে আমি যদি দুইটা মডেল কম্পেয়ার করি, দুইটা মডেল আসলে সেম পারফর্ম করে, অর্থাৎ এদের মধ্যে আমি কোনোটাকেই বলতে পারবো না যে এরা স্ট্যাটিস্টিক্যালি একটা আরেকটা চাইতে বেটার। আর আরেকটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস, যেখানে হচ্ছে যে ওয়ান মডেল ইজ বেটার। তো এখানে আমাদের আসলে অনেক কিছু আসে, যেমন সিগনিফিক্যান্স লেভেল আসে, কনফিডেন্স ইন্টারভেল আসে, পি ভ্যালু আসে। সো এইগুলা একটু তোমাদেরকে আরো একটু ভালো করে যাচাই বাছাই করতে হবে। যদিও এক্সামের কথা যদি চিন্তা করো, তাহলে আমি আমি আসলে কোনো ডিপ কোশ্চেনে যাব না, এগুলা নিয়ে অত ডিপে যাব না। এখান থেকে হয়তো আমি আমার লেকচারের মধ্যে থেকে কিছু কোশ্চেন করব, বাট তোমাদের বোঝার জন্য তোমরা আসলে আরেকটু ডিপে গেলে আর কি আমার মনে হয় যে ভালো হবে। তো এখন ধরো নাল হাইপোথিসিসটা কি, যেটা আমি এক কথায় বললাম যে দুইটা মডেলের মধ্যে খুব বেশি ডিফারেন্স থাকবে না, হ্যাঁ দুইটা মডেল সিমিলার বিহেভ করে এটাই বোঝায়। তো এটা আসলে একটা স্টেটমেন্ট দেয় যেটা হচ্ছে হুইচ ইজ কন্ট্রারি টু দ্য হাইপোথিসিস, যেটা আসলে হাইপোথিসিসের এগেনস্টে যায়। হ্যাঁ মোটামুটি নাল হাইপোথিসিসটা আমরা সবসময় চাইবো যে নাল হাইপোথিসিসটা রিজেক্ট করার জন্য।
কারণ এটা হচ্ছে হাইপোথিসিসের কন্ট্রারি। এটা একটা নেগেটিভ স্টেটমেন্ট, এটা একটা নেগেটিভ স্টেটমেন্ট। আর যেটা আসলে ধরে নেয় যে দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। এখানে আসলে আরো কিছু বিষয় আসে, মানে আমরা যখন হাইপোথিসিসের কথা আসে তখন আসলে এই জিনিসগুলো আসে যে একটা রিলেশনশিপ দেখায় যে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে, অর্থাৎ যেটা আমাদের ইনপুট এবং আউটপুটের মধ্যে যে রিলেশনটা আর কি সেটা। এনিওয়ে, মূল কথাটা হচ্ছে যে নাল হাইপোথিসিসটা হচ্ছে একটা নেগেটিভ স্টেটমেন্ট। আমরা চাইবো যে এটা রিজেক্ট হলে ভালো, অর্থাৎ রিজেক্ট হওয়া মানে হচ্ছে যে আমার হাইপোথিসিসটা ট্রু। আর হচ্ছে আর পি ভ্যালুটা আসলে কি? পি ভ্যালু এটা একটা প্রবাবিলিটি ভ্যালু। হ্যাঁ, এটা একটা প্রবাবিলিটি ভ্যালু। এটা হচ্ছে তোমার, এটা একটা স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমার হাইপোথিসিসটাকে ভ্যালিডেট করার জন্য, যেটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে হাইপোথিসিস টেস্টিং এর ক্ষেত্রে পি ভ্যালুটাকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে সামনে আনা হয়। আমরা টি টেস্ট করি বা আরো অনেক ধরনের টেস্ট আছে সেগুলো করি, সেগুলো থেকে আমরা আসলে পি ভ্যালুটা নিয়ে আমরা পি ভ্যালু দিয়ে আসলে মেজার করি যে আমার মডেলটা কতটুকু স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। এখন আমার হচ্ছে যে পি ভ্যালুটা হচ্ছে কি, যেটা লোয়ার দ্য পি ভ্যালু, এই পি ভ্যালুর মান যত কম হবে আমরা বলবো যে আমাদের ডিফারেন্সটা স্ট্যাটিস্টিক্যালি তত বেশি সিগনিফিক্যান্ট। তার মানে দ্য লোয়ার দ্য পি ভ্যালু দ্য গ্রেটার দ্য স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিক্যান্স অফ দ্য অবজার্ভ ডিফারেন্স। আর আমার পি ভ্যালু ছোট হওয়া মানে হচ্ছে যে আমার স্ট্রঙ্গার এভিডেন্স আছে আমি নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করার। হ্যাঁ, কে যেন হাত তুলেছে? ম্যাম, স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্স বিষয়টা একটু clear করে বলবেন? হুম, হ্যাঁ, এটা হচ্ছে, ধরো আমরা তো বললাম যে আমাদের M1 এবং M2, ধরো M1 80% পারফরমেন্স দিয়েছে, M2 82% পারফরমেন্স দিয়েছে, সাপোজ তোমার দুইটা মডেল। হ্যাঁ, তো তুমি আপাত দৃষ্টিতে বলতে পারো যে 82% যেটা সেটা বেটার, মানে 80%-এর থেকে 82% বেটার, তাই না? আপাত দৃষ্টিতে আমরা বাদ দিই স্ট্যাটিস্টিক্স, বাদ দিই স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিক্যান্স, আমরা বলতে পারি যে আমাদের যেটা 82% বেটার পারফর্ম করেছে সেটা বেটার দেন 80%। কিন্তু হোয়াট ইফ তুমি একটা দুইটা ভেরিয়েবল চেঞ্জ করে দাও? হ্যাঁ, মানে আমার এই রেজাল্টটা যে জাস্ট র্যান্ডম একটা রেজাল্ট আসেনি। খেয়াল করো, আমার রেজাল্টটা কিন্তু একটা র্যান্ডম রেজাল্ট হতে পারে, একটা নয়েজ হতে পারে। হ্যাঁ, আমি হয়তো দুই একটা ভ্যালু বা দুই একটা প্রেডিকশন চেঞ্জ হয়ে গেলে আমার রেজাল্ট ড্রপ করতে পারে। সো এটা আমি কনফিডেন্টলি বলতে পারবো না, অর্থাৎ আমি কনফিডেন্টলি বলতে পারবো না যে আমার 82%-এর M2 মডেলটাই বেস্ট। এই যে কনফিডেন্টলি বলার জন্যই আমাদেরকে বলা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিক্যান্স টেস্ট করতে, অর্থাৎ আমার এই যে 82% এর যে মডেলটা সেটা স্ট্যাটিস্টিক্যালি যে স্ট্রং, হ্যাঁ সেই রেজাল্টটা যে স্ট্যাটিস্টিক্যালি স্ট্রং, অর্থাৎ আমার রেজাল্টটাকে স্ট্যাটিস্টিক্যালি স্ট্রং এবং রিলায়েবল করার জন্যই আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের স্ট্যাটিস্টিক্যাল টেস্টিং বা সিগনিফিক্যান্স টেস্টিং করা উচিত। আর এই সিগনিফিক্যান্স টেস্টিং এর ক্ষেত্রে আমার আসে এই এতগুলো কথা যে আমি বলছি যে মানে হাইপোথিসিস টেস্টিং বা স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিক্যান্স টেস্টিং এগুলো সেম জিনিস। হ্যাঁ, কারণ সিগনিফিক্যান্স টেস্ট করতে হলে আমাকে হাইপোথিসিস টেস্টিং এ আসতে হবে। আর হাইপোথিসিসের ক্ষেত্রে আমার নাল হাইপোথিসিস, অল্টারনেট হাইপোথিসিস এই জিনিসগুলো আসবে, পি ভ্যালু আসবে। এই কয়েকটা জিনিস একটু মনে রাখো যে ধরো আমি যে এখানে কয়েকটা টার্ম আছে, নাল হাইপোথিসিস, অল্টারনেট হাইপোথিসিস, সিগনিফিক্যান্স লেভেল, কনফিডেন্স ইন্টারভ্যাল, পি ভ্যালু। হ্যাঁ, এই সবগুলা জিনিস আসে হচ্ছে আমার হাইপোথিসিস টেস্টিং এর জন্য। আর হাইপোথিসিস টেস্টিংটা আমরা কেন করি? স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট কিনা আমার রেজাল্টটা বা আমার যে মডেলটা যে আমি ভালো বলছি, অর্থাৎ আমি কতটুকু কনফিডেন্টলি বলতে পারবো। আমি তো জাস্ট একটা রেজাল্ট দিয়ে আমি কনফিডেন্টলি বলতে পারবো না। এই জন্যই এই টেস্টিংটা আসে, যেটা মাল্টিপল রেজাল্ট অথবা এভারেজ রেজাল্টের উপর বেস করে, যেমন ধরো 10টা ফোল্ড করলো, 10টা রেজাল্টের উপর বেস করে আমি অ্যাভারেজ করলাম, তারপর আমি কম্পেয়ার করলাম যে আমার মডেলটা আসলে, অর্থাৎ স্ট্যাটিস্টিক্যালি কম্পেয়ার করা যে আসলে আমার মডেলটা কতটুকু স্ট্রং, জাস্ট এটা প্রুফ করা আর কি। হ্যাঁ, আমি তো আমার বিভিন্ন মেজারমেন্ট দিয়ে আমি বের করেছি আমার অ্যাকুরেসি এত, তো একটার অ্যাকুরেসি 80, একটার 82, একটার 80 আর একটার 82, কিন্তু মাত্র 2% ডিফারেন্স। এই 2% ডিফারেন্সটা যে আসলেই
স্ট্রং ডিফারেন্স, এটা যে কোনো একটা র্যান্ডম ঘটনা না, এটা প্রমাণ করার জন্য স্ট্যাটিস্টিক্যাল টেস্টিংটা আসে। আর সেটা কিভাবে আমরা করব, এই যে এই জিনিসগুলা দিয়ে, যে আমরা যে বিভিন্ন, এই যে ধরো প্রথমে আসে হচ্ছে এখানে কনফিডেন্স ইন্টারভেল। কনফিডেন্স ইন্টারভেলটা কি, মানে ধরো এখানে একটা জিনিস আসে কমন 95% কনফিডেন্স ইন্টারভেল, অর্থাৎ বিভিন্ন সময় রিসার্চাররা 95% কনফিডেন্স ইন্টারভেল ধরে এই কাজটা করেছে, এই টেস্টিংটা। যেটার মানে হচ্ছে যে আমি 95% কনফিডেন্ট যে আমার রেজাল্টটা এই রেঞ্জের মধ্যে আছে, মানে আমি যে রেজাল্টটা পেয়েছি এটার তুমি কতটুকু কনফিডেন্ট। আর সিগনিফিক্যান্স লেভেলটা কি, সিগনিফিক্যান্স লেভেলটাই হচ্ছে আসলে আমরা মূলত, আর যে 5% আছে না, বাকি 5% মানে হচ্ছে যে, মানে কি 95% আমি কনফিডেন্ট যে এটা অল্টারনেট হাইপোথিসিস হবে, মানে হচ্ছে যে ওয়ান মডেল ইজ বেটার। আর বাকি যে 5% ওটা আসলে অ্যাকসেপ্ট করে হচ্ছে নাল হাইপোথিসিসটাকে। তার মানে আমার সিগনিফিক্যান্স লেভেলটা হচ্ছে যে ওইটার জন্য, যেমন আলফা ইকুয়ালস টু ধরো 5% অথবা 0.04, এটা মোস্ট কমনলি এটা ইউজ করা হয়। অর্থাৎ আমার কনফিডেন্স ইন্টারভেল কমনলি ধরা হয় যে 95%, কারণ আমি কখনো 100% বা 99% কনফিডেন্টে যেতে পারবো না। সো স্ট্যাটিস্টিশিয়ানরা বিভিন্ন রিসার্চের মাধ্যমে ওরা 95%টাকে কমন হিসেবে ধরে রেখেছে। আর 95% কনফিডেন্স হলে আমার বাকি 5%, যেটাকে আমরা বলি আলফা সিগনিফিক্যান্স লেভেল, যেটা হচ্ছে যে ধরে নেওয়া হয় যে যদি এটা হয় বা এটার বেশি হয় তাহলে আমার নাল হাইপোথিসিসটা ট্রু হওয়ার পসিবিলিটি বেশি। এই জন্য বলা হচ্ছে যে আমি টি টেস্ট করে যে পি ভ্যালুটা পাবো, এই পি লেস দেন 0.05, অর্থাৎ আমার পি যদি সিগনিফিক্যান্স লেভেল থেকে, এই যে 0.05 হচ্ছে সিগনিফিক্যান্স লেভেল, আমার পি যদি সিগনিফিক্যান্স লেভেল থেকে কম হয়, এবং যত কম হবে, লাইক পি এর মান 0.0005, যদি এটা হয় অনেক কম না, তাহলে পি এর মান যদি এত হয়, তখন আমি বলবো যে এটা স্ট্যাটিস্টিক্যালি তোমার মডেলটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। মানে হচ্ছে ধরো তোমার M2 মডেলটা যেটা 82% অ্যাকুরেসি দিল, সেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্স। বাট তুমি যদি পাও পি এর মান গ্রেটার দেন ইকুয়ালস টু 0.05, তুমি যদি পি এর মান এটা পাও, সেক্ষেত্রে তুমি বলতে পারো না যে তোমার মডেল স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। এরকম আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে আমরা যখন কাজ করেছি, ধরো আমি একটা মডেল ডেভেলপ করলাম, সাপোজ আমি আমি অ্যাকুরেসি ইউসিএস স্কোর সবকিছুতে আমি দেখলাম যে মোটামুটি আমার রেজাল্ট 1-2% বেশি আসছে। ধরো আমি আমার একটা বেজ, আমরা রিসার্চ, আমরা থিসিস যখন করি বা আমরা যখন কোনো কাজ করি, আমরা একটা বেজ মডেল ধরি না, বেজ পেপার ধরি, সে বেজ পেপার বা বেজ মডেলে হয়তো সাপোজ 90% অ্যাকুরেসি এসছে, আমি একটু অনেক কষ্ট টষ্ট করে ওদের থেকে 1%-2% বেশি করলাম, 92% করলাম, তারপর আমি বলছি যে আমার মডেল ভালো কাজ করছে। কিন্তু এইটা আসলে রিয়েল, যারা স্ট্যাটিস্টিশিয়ান যদি কোনো কানেক্টেড থাকে, ওরা আসলে এটা কোশ্চেন করবে যে তুমি কেন স্ট্যাটিস্টিক্যাল টেস্টিংটা করো নাই। তো এমন আমার ক্ষেত্রেও হয়েছে, আমি টেস্ট করার পরে আ- আমাকে আমি নিজের নিজের এই কাজেই একবার কবে যেন হয়েছিল, তো আমি দেখেছি যে আমার মডেল ভালো কাজ করছে আমার কম্পেয়ার টু আমার যে বেস মডেল সেটা থেকে। তখন আমার এক প্রফেসর সে কোশ্চেন করলো যে তুমি কি টেস্ট করেছো, তো আমি বললাম যে না আমি আসলে করি নাই। তখন বলছে, তাহলে তো তোমার রেজাল্টের উপর আমরা রিলাই করতে পারছি না, তুমি স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করে তারপর দেখাও। তারপরে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করার পর আমি দেখলাম যে আসলে আমার পি ভ্যালু লেস দেন 0.05 আসে না, আমার পি ভ্যালু ইজ গ্রেটার দেন 0.05। তার মানে কি আমার আসলে মডেলটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট না। সেক্ষেত্রে আমাকে আবার চেঞ্জ করতে হয়েছে মডেলটা, আবার ওটা নিয়ে অনেক কাজ করতে হয়েছে। তো যাই হোক, এটা আর কি। তো আমাদের আসলে পি ভ্যালুটা হচ্ছে, পি ভ্যালুটা কি, এগুলো আসলে এই সবগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড। পি ভ্যালু হচ্ছে আমরা টি টেস্ট থেকে পাচ্ছি, আমরা যে স্টুডেন্ট টি টেস্ট বা যেটা করছি, ওই পি ভ্যালু বা প্রবাবিলিটি ভ্যালু আর কি। এটা আসলে এটা দেয় হচ্ছে আমার একটা প্রবাবিলিটি ভ্যালু। এটা এটা দেয় হচ্ছে যে আমার যে নাল হাইপোথিসিসটা, এটাকে আমি অ্যাকসেপ্ট করবো, এটার থেকে আমি বুঝতে পারি যে অ্যাকসেপ্ট করবো নাকি রিজেক্ট করব। আর আমরা জাস্ট এতটুকু জানি যে আমার পি ভ্যালুটা যত ছোট হবে, আমার এভিডেন্সটা তত স্ট্রং হবে যে আমি নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করব। আর ওই যে সিগনিফিক্যান্স লেভেল তো আমি বললামই যে এটা আলফা ধরে নেওয়া হয়, এটা প্যারামিটারটাকে ধরে নেওয়া হয় হচ্ছে আলফা, যেটা আসলে এটা হচ্ছে কিসের প্রবাবিলিটি, মেকিং দ্য রং ডিসিশন। হ্যাঁ,
when the null hypothesis is true, আমি কতটুকু আমার ওই যে 95 এর বাইরে যে 5% থাকে ওইটার উপরে বেস করে যে আমার ডিসিশনটা কতটুকু রং হতে পারে সেটা হচ্ছে আমার সিগনিফিকেন্স লেভেলটা মেজার করে। তো মোটামুটি তোমাদের এতটুকু জানলে হবে, তারপরেও তোমরা হচ্ছে আরেকটু পড়বা এই জিনিসগুলা ক্লিয়ার হওয়ার জন্য। তা এখানে জাস্ট একটা এক্সাম্পল আমি দিলাম যেটা তোমরা হয়তো জানবাই। হ্যাঁ, যেমন ধরো হাইপোথিসিস টেস্টিং ডিসিশন, ধরো তোমার আলফা হচ্ছে 0.05 আর পি হচ্ছে 0.08, তাহলে এক্ষেত্রে তুমি কি শুড ইউ রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস? তুমি কি নাল হাইপোথিসিসটা রিজেক্ট করবা নাকি অ্যাকসেপ্ট করবা? একজন আমাকে এই আনসারটা দাও। ধরো তোমার আলফা হচ্ছে 0.05, এটা আমাদের তো কমন আলফা, আমাদের সিগনিফিকেন্স লেভেল আমরা এটা ধরি, আর পি ভ্যালু আসে 0.08। এখন তোমার কোশ্চেন হচ্ছে শুড ইউ রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস অ্যান্ড হোয়াট ডাজ দিস ইমপ্লাই অ্যাবাউট মডেল পারফরমেন্স? এই ধরনের নাল হাইপোথিসিস কে অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, তার মানে এটা নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করবে, তার মানে এখানে আনসার হবে নো, ইউ শুড নট রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। কারণ হচ্ছে এখানে তোমার পি ভ্যালু আসছে 0.08, অর্থাৎ আলফার থেকে বড়, অর্থাৎ গ্রেটার দ্যান ইকুয়ালস টু গ্রেটার দ্যান 0.05 আসছে তোমার। আর আমরা বলেছি যে আমার যদি পি ভ্যালুটা স্মলার হয় তখনই আমি হচ্ছে যে নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করতে পারি, আর তখনই আমি বলতে পারি যে এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। আর হোয়াট ডাজ দিস ইমপ্লাই অ্যাবাউট মডেল পারফরমেন্স, এটা আসলে তুমি ওইভাবে বলবা জাস্ট এই যে কেন এটার সাথে তোমার মডেলের পারফরমেন্সটা কিভাবে হচ্ছে ইমপ্লাই হচ্ছে, জাস্ট একটু অ্যানালিটিক্যাল ডিসকাশন আসবে আর কি। এই ধরনের কোশ্চেন আমি জাস্ট আইডিয়া দিলাম যে এখান থেকে আসলে এই টাইপের কোশ্চেন আসতে পারে, যাতে তোমরা ধরতে পারো কোশ্চেনটা। তারপরে আসো হচ্ছে যে আমরা তো আমাদের এটা শেষ, কম্পারিজনের পার্টটা এখানে শেষ। এখন আমরা তো এর আগে হচ্ছে ইভালুয়েশন মেট্রিক হচ্ছে ইয়ের জন্য দিয়েছিলাম, ক্লাসিফিকেশনের জন্য। আমরা যেমন অ্যাকুরেসি, তারপরে হচ্ছে এইউসি স্কোর, এগুলো আমরা ক্লাসিফিকেশনের জন্য দেখেছিলাম। বাট রিগ্রেশন প্রবলেম যদি থাকে সেক্ষেত্রে কমনলি ইউজড যে মেথডগুলা বা যে মেট্রিকগুলা, রিগ্রেশনের ক্ষেত্রে কমনলি ইউজড মেট্রিকগুলা হচ্ছে, যেমন ধরো প্রথমেই যেটা সবচেয়ে বহুল ব্যবহৃত হয়ে আসছিল সেটা হচ্ছে অ্যাবসোলিউট এরর বা মিন অ্যাবসোলিউট এরর। আর সেটা কিভাবে বের করে, তোমার যে অ্যাবসোলিউট এররটা হচ্ছে তোমার যে ট্রু ভ্যালু এবং তোমার যে প্রেডিক্টেড যে ভ্যালুটা, এই যে ওয়াই আই হ্যাড, এটা হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু, আর ওয়াই আইটা হচ্ছে তোমার ট্রু ভ্যালু। এই দুটার যে ডিফারেন্সটা, এদের এদের ডিফারেন্সটাই হচ্ছে আসলে মূলত মিন, ডিফারেন্সের যে মিনটা সেটাই হচ্ছে তোমার হচ্ছে মিন অ্যাবসোলিউট এরর। আবার কোথাও কোথাও মিন স্কোয়ার্ড এরর আসে, সেক্ষেত্রে তুমি এই দুটা ডিফারেন্সের স্কোয়ার করবা। আবার কোথাও কোথাও রুট মিন স্কোয়ার্ড এরর আসে, যেটা হচ্ছে রুট মিন স্কোয়ার্ড এররের ফর্মুলা। তারপরে আর স্কোয়ার কোএফিসিয়েন্ট ইউজ করা হয় অনেক ক্ষেত্রে ইদানিং, আগে এই তিনটা মডেলই বেশি ইউজ করা হতো, উপরের তিনটা। কিন্তু পরে আরো আছে, আরো কিন্তু আছে, আমি কিন্তু এখানে সব মেনশন করিনি, আরো অনেক মডেল আছে। এইগুলা হচ্ছে যেগুলো একটু বেশি ব্যবহার করা হয়, যেমন হচ্ছে যে আর স্কোয়ার কোএফিসিয়েন্ট। তাহলে আর স্কোয়ার কোএফিসিয়েন্টের পার্থক্যটা কি বাকিগুলা থেকে? এই যে আর স্কোয়ার কোএফিসিয়েন্টটা হচ্ছে, এটা আসলে কিসের প্রপোর্শন বের করে? যেমন উপরে হচ্ছে তোমার সিম্পল যে অবজার্ভড ভ্যালু বা ট্রু ভ্যালুর সাথে প্রিডিক্টেড ভ্যালুর যে ডিফারেন্সটা সেটা, আর নিচে হচ্ছে অবজার্ভড ভ্যালু এবং অ্যাভারেজ অ্যাভারেজ অফ অবজার্ভড ভ্যালু। হ্যাঁ, এই এই দুইটার যেই একটা রেশিও বের করে সেটা দিয়ে হচ্ছে আমার আর স্কোয়ারটা হচ্ছে ওরা ক্যালকুলেট করে। আর এটা আসলে যেটা হচ্ছে, এটা প্রপোর্শনটা বের করে, এটা আসলে কিসের প্রপোর্শন বের করে? ভ্যারিয়েন্স, লাইক তোমার যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে তোমার যে ওয়াইটা তো হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর বাকি যে এক্স ইনপুট গুলো সেগুলো তো তোমার ইন্ডিপেন্ডেন্ট। তো এটা আসলে ওই প্রপোর্শন অফ ভ্যারিয়েন্সটাই, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এর যে ভ্যারিয়েন্সটা ওটার প্রপোর্শনটাই বের করে। অর্থাৎ এটা আসলে তোমার তোমার মানে কোন জিনিসটা, ডেটাটা কতটুকু ফিট করছে দ্য রিগ্রেশন, মানে হাউ ওয়েল দ্য ডেটা ইজ ফিট উইথ দিস রিগ্রেশন মডেল, এই জিনিসটাই আসলে বোঝায়। তো যাই হোক, আমি তোমাদেরকে কাজ দিব, তোমরা আরো কিছু একটু এক্সপ্লোর করবা,
রিগ্রেশনের জন্য যে আর কি মডেল আসলে আমরা মেট্রিক আর কি মেট্রিক পারফরমেন্স ইভ্যালুয়েশন মেট্রিক রিসেন্টলি ইউজ করা হয়। যেমন একটা মেট্রিক হচ্ছে জি মিন এটা এটা ইয়েতে ইউজ করা হয় এটা সম্ভবত ক্লাসিফিকেশন এবং রিগ্রেশন উভয়ের ক্ষেত্রে কাজে লাগে, একটু তোমরা একটু দেখবা। জিমিনটাও খারাপ না, জিমিনটাও কিছু কিছু ক্ষেত্রে ভালো রেজাল্ট দেয়। জিওমেট্রিক মিন যেটাকে বলে। যাই হোক, তোমরা ওই যেটা বললাম যে আজকে ক্লাস খুব বেশি না, পড়াবো না, এতটুকুই। বাট তোমাদের কাজ হচ্ছে তোমরা এখানে আমি জাস্ট কিছু লিঙ্ক দিয়ে দিয়েছি, এটা কি? হ্যাঁ, তোমরা জাস্ট একটু এক্সপ্লোর করবা এই জিনিসগুলা, পারফরমেন্স মেট্রিক গুলো এক্সপ্লোর করবা, তারপর আর একটু বেশি করে এক্সপ্লোর করবো হচ্ছে হাইপোথেসিস টেস্টিং গুলা। তারপরে হচ্ছে মোটামুটি যা পড়িয়েছি সবই আমি বলবো যে তোমরা আর একটু ভালো করে এক্সপ্লোর করবা, কারণ না হলে হচ্ছে পুরোপুরি বোঝাটা ডিফিকাল্ট হয়ে যাবে তোমাদের জন্য। আজকে মোটামুটি এ পর্যন্তই। আর যদি তোমাদের কারো কোশ্চেন থাকে, সময় আছে। আর এর মধ্যে যারা হচ্ছে মাস্টার্স এর স্টুডেন্ট আর যারা হচ্ছে 16 ব্যাচের স্টুডেন্ট, মাস্টার্স এবং 16 ব্যাচ তোমরা অ্যাটেন্ডেন্সটা দিও। আর আমি হচ্ছে 17 ব্যাচের ইয়েটা কল করব, কারণ এতগুলো আমাকে কম্পিউটারে ট্র্যাক রাখাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এর মধ্যে তোমরা চিন্তা করো, তোমাদের জন্য যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো।